প্রিয় দর্শক, সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আমাদের অনেক প্রিয় মানুষ শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, নির্বাচনী রাজনীতি, ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত। নাগরিক শোকসভা, সাহস, দেশপ্রেম ও নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া। কালের কণ্ঠের শিরোনাম, রাজধানীতে 1 বছরে 643 বেওয়ারিশ লাশ, ভুল চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। দৈনিক যুগান্তর, উত্তরায় 6তলা আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় 6 জনের মৃত্যু, বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে। নাগরিক শোকসভায় বক্তারা, খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ চালিকা শক্তি। দৈনিক সমকাল, 5 বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি, মামুনুল। দৈনিক ইত্তেফাক, উত্তরায় আবাসিক ভবনে আগুন, শিশুসহ 6 জন নিহত, খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। বাংলাদেশ প্রতিদিন, জোটে উচ্চকক্ষের সমীকরণ, মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া, নাগরিক শোকসভায় শ্রদ্ধা। মানবজমিনের শিরোনাম, সত্যিকারের দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন। খবরের কাগজ, 126 প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি, 1586 কোটি টাকা, ভাঙল জামায়াতের 11 দলীয় জোট। আমার দেশ, খালেদা জিয়ার চিকিৎসার সব ডকুমেন্ট জব্দ করুন। আমাদের সময়, এজেন্ট ব্যাংকিংয়ে নীরব বিপ্লব। কালবেলা শিরোনাম, অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ রাজনৈতিক প্রভাব মুক্ত হচ্ছে, খালেদা জিয়ার আদর্শই হবে চালিকা শক্তি। দৈনিক সময়ের আলো, ভোটের আগেই ধাক্কা, বদলে যেতে পারে সমীকরণ, খালেদা জিয়ার আদর্শই চালিকা শক্তি। দৈনিক করতোয়া, উত্তরায় অগ্নিকাণ্ডে 2 পরিবারে নিহত 6। ইনকলাবের শিরোনাম, ভাঙল জামায়াত জোট, খালেদা জিয়াকে হৃদয়ে ধারণ করতে হবে। আজকের পত্রিকার শিরোনাম, জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, তারেক শফিকুরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক। রূপালী বাংলাদেশ, গণমানুষের হৃদয়ে খালেদা জিয়া, জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ, কেউ কথা রাখেনি। আলোকিত বাংলাদেশ, এককভাবে ভোট করবে ইসলামী আন্দোলন। আপনি শিরোনাম শুনলেন। নাগরিক শোকসভায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা হলো এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এত ভাবগম্ভীর, সুষ্ঠু, সুশৃঙ্খল এবং এত আবেদনময়ী স্মরণসভা, এত শ্রদ্ধার মতো এ ধরনের স্মরণসভা এর আগে খুব একটা দেখা যায়নি। এবং যেটা সাহস, দেশপ্রেম, নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া সব মানুষের নেতা ছিলেন শিরোনাম, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আপনি যথার্থই বলেছেন যে গতকালকের যে আয়োজনটি ছিল, এটি রাজনৈতিক ব্যানার ব্যবহার না করে এটি নাগরিকদেরকে সম্পৃক্ত করে যে আয়োজনটা, এটা তার প্রতি তার মর্যাদাটাকে আরও বহুগুণ বাড়িয়েছে। দু একটি ঘটনার বাইরে একটি ঘটনা অনেকের দৃষ্টি কেড়েছে, কিন্তু তার বাইরে অনুষ্ঠানটা বেশ সুশৃঙ্খল ছিল। যারা আয়োজন করেছেন অথবা যারা উপস্থিত হয়েছেন, তারা তাদের কথার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাকে স্মরণ করেছেন। তবে আমাদের এখানে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রদ্ধার জায়গাটা পরিবর্তন হয়। আমরা যে কোনো বিষয়ে রাজনৈতিক দৃষ্টির থেকে দেখি। আচ্ছা, বেগম খালেদা জিয়া যদি বিরোধী দলে থেকে অথবা এর আগে যখন তিনি নির্যাতিত হয়েছেন তখন যদি তিনি মৃত্যুবরণ করতেন, নিশ্চয়ই কালকে যারা উপস্থিত হয়েছিলেন তারা সবাই উপস্থিত হতেন না। এটি বিশ্বাস করতে কষ্ট হলে এটি বাস্তবতা। আচ্ছা, তবে আমরা কেউ মারা যাওয়ার পর তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যদি আদর্শটা যদি ধারণ করে চলতে পারি, তাহলে সেটি হচ্ছে তার প্রতি যথার্থ শ্রদ্ধা।
বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি রাজনীতিবিদ ছিলেন। তিনি দেশের সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী, দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলটির প্রায় 4 দশকের বেশি সময় ধরে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং তাকে নানা জায়গা থেকে নানাভাবে দেখার সুযোগ আছে। তো এই দেখাটাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন এবং কখন করবেন, এটা সম্ভবত একটা সময়ের মধ্য দিয়ে আপনি ঠিক করতে পারেন না। আমার ধারণা, ইতিহাস যদি বেগম খালেদা জিয়ার কাছে তার শাসনকালের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন করে বা জানতে চায়, বেগম খালেদা জিয়াও সম্ভবত কতগুলো জায়গায় তার অতৃপ্তির কথা বলবেন, কোথাও কোথাও তার ব্যর্থতার কথাও বলবেন। কোনো কোনো জায়গায় তিনি তার শাসনকালের কোনো কোনো ঘটনা আত্মসমালোচনাও করবেন। এটি হচ্ছে একজন রাজনীতিবিদের, প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য। আমরা আশা করব বেগম খালেদা জিয়ার যে শিক্ষাগুলো ইতিবাচকভাবে সমাজে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তার রাজনৈতিক দল এটি বাস্তবায়ন করার জন্য আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, এবং ভালোবাসার বাংলাদেশ গড়তে হলে খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। আমরা এই প্রত্যাশাটাই করি। ইসলামী আন্দোলনের জোট নিয়ে নানা ধরনের মেরুকরণ হলো, এই আছে এই নাই। ইসলামী বিশেষ করে একটি জোট ইসলামী আন্দোলন থাকবে কি থাকবে না, তো এখন তো মোটামুটি ভাঙন হয়ে গেল। ইসলামপন্থীদের 3 ভোট 3 বাক্সে, প্রথম আলো শিরোনাম। জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি এবং মামুনুল। একা নির্বাচন করবে ইসলামী আন্দোলন। তাহলে এই যে বিভক্ত, আবার এনসিপি সিট চাচ্ছে, তো সব কিছু মিলিয়ে কি ওই শেষ পর্যন্ত কি চাওয়াচাওয়ি চলবে? প্রথম জায়গাটা নির্বাচন ঘিরে আমাদের এখানে এমন কতগুলো মেরুকরণ ঘটে যা অনেক সময় অপ্রত্যাশিত। জি। আজ থেকে 3 মাস 4 মাস বা 6 মাস আগে আপনি যদি এই দলগুলোর বক্তব্যগুলো খেয়াল করেন, শুনতেন, তারা যেভাবে পরস্পরকে আলিঙ্গন করেছে, একজন আরেকজনের বুকে জড়িয়ে ধরেছে, এবং গত 2 দিন ধরে সেখান থেকে যে পরিবর্তনটা হয়েছে, এটি খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে আদর্শের থেকে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থটাই যে মুখ্য ভূমিকা পালন করে, চেয়ারটাই যে মুখ্য ভূমিকা পালন করে, এটা বারবার প্রমাণিত হয়। আমরা বাংলাদেশের ইসলামপন্থী হিসাবে পরিচিত যারা ধর্মীয় রাজনৈতিক দলগুলো, তাদের পেরিফেরিটা বেড়েছে, তাদের প্রতি মানুষের একটা শ্রেণীর মানুষের সমর্থনটাও বেড়েছে, ভোটও তাদের। তাই কি? তাই সম্ভবত। আচ্ছা, মানে আপনি পারিপার্শ্বিক যে রিয়াকশনগুলো দেখবেন, অনুমান করি যে এই জায়গাটায় হয়তো হয়েছে, এবং সেই কারণে তারা চেষ্টা করেছিলেন ভোটটাকে একটা জায়গায় রাখার জন্য, এবং তাদের মধ্যে কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব ছিল। আপনি যে 2টো রাজনৈতিক দলের কথা বলছেন, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার যিনি প্রধান, তার একটা বক্তব্য এখনো নানা জায়গায় ঘুরে বেড়ায়। গত পরশুদিন আমি একটা টেলিভিশনে ছিলাম, সেখানেও এক আলোচক তিনি ওই ইউটিউব থেকে ওই বক্তব্য শোনালেন আর কি, যে পৃথিবীতে জামাতের সঙ্গে সম্পর্কে তিনি যে সমালোচনাটা করলেন, কিন্তু গত কয়েক মাসে সেই সমালোচনার জায়গাগুলো তাদের মধ্যে ছিল না। আমি জানি না যে তাদের মধ্যে যে মতাদর্শিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে তারা গুছিয়ে বা এটিকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছিলেন কিনা। কিন্তু এখন যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে, সেটি মূলত আসন কেন্দ্রিক। আচ্ছা, তার অর্থ দাঁড়ায় যে আমাদের এখানে আদর্শের জায়গাটা আপনি যাই বলেন না কেন, যেখান থেকে আপনি যা বলেন না কেন, পুরোটাই হচ্ছে আসন, নির্বাচন, সুবিধা, মন্ত্রী হব, এমপি হব, এই জায়গার থেকে যে বিরোধ এবং বিভাজন। এর আগে অনেকগুলো রাজনৈতিক দল হঠাৎ করে দেখা গেল যে অনেক দিন ধরে রাজনীতি করছেন, শুধুমাত্র ধানের শীষটা পাবেন এই সম্ভাবনা দেখে নিজের দলটা বিলুপ্ত করে বিএনপিতে চলে গেলেন। তো আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারলাম না। আমাদের একটা গণ অভ্যুত্থান হলো, আপনি আচরণের জায়গাটা যদি দেখেন, এই যে শুধু নির্বাচন না, এর সাথে একটু যুক্ত করে দেই, আমাদের এখানে হ্যানা ভোট নিয়ে একটা আলোচনা হচ্ছে। হ্যানা ভোটটা প্রয়োজন কিনা, প্রেক্ষাপটটা কি, তার আইনগত ভিত্তিকে, এগুলো আমি অন্য জায়গায় রেখে দিলাম। কিন্তু প্রচারণার জায়গাটা, সরকার প্রচারণা করছে, আমি সেটাকেও সাইড করে রাখলাম। এটা তো একটা নির্বাচন, একটা ভোট। ভোট মানে কি?
আপনি অনেকগুলো বিষয়ের ভেতর থেকে একটা বা একাধিক বিষয়কে চুজ করবেন, পছন্দ করবেন, খুঁজে বের করবেন। তো ভোটটা হচ্ছে হ্যাঁ এবং না। তার অর্থ হলো যারা আয়োজনটা করছেন তারা জানেন যে 99 জন হ্যার পক্ষে ভোট দিলেও হয়তো একজন নার পক্ষে ভোট দিতেও পারে। আচ্ছা, যেহেতু নির্বাচন, যেহেতু ভোট, সুতরাং হ্যার পক্ষে আপনি যেমনি দাঁড়ানোর অধিকার আপনার আছে, নার পক্ষেও দাঁড়ানোর অধিকার আপনার আছে। কিন্তু গত কয়েকদিন ধরে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের তরুণ নেতাদের একটি অংশ তারা যেভাবে হুমকি ধামকি দিচ্ছেন, যদি আপনারা নাতে নায়ের ভোট দিকে দেন যান, তো তাহলে এই দেশে থাকতে পারবেন না। তো এটি যদি এই যে স্পিরিটটা, এই যে মতভাব মানে মনোভাবটা, এই মনোভাবটাই তো তরুণ ফ্যাসিবাদের আলামত। এটাও তো এক ধরনের ফ্যাসিবাদ। আপনি হ্যাঁ না আপনি করতে পারতেন যে যেহেতু সমস্ত ক্ষমতা আপনার হাতে আছে, আপনার হাতে যেহেতু সমস্ত ক্ষমতা আছে, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা আছে, মিডিয়া আপনার আছে, আপনার অর্থ আছে, রাষ্ট্র যেভাবে একেবারে উদার হাতে হ্যাঁ নার ভোট প্রচার এবং হ্যাঁর পক্ষে ভোট চাইতে অর্থ খরচ করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে কেউ বসে নাই। যে ব্যক্তিটি নির্বাচনের সময় নির্বাচনী দায়িত্ব পালন করবেন তিনিও নেমে পড়েছেন ভোট চাওয়ার জন্য। অর্থাৎ আমরা খারাপ যে উদাহরণগুলো আমাদের ছিল সেখান থেকে বেরিয়ে আসার যে সুযোগ তৈরি করে দিয়েছিল জুলাই অভ্যুত্থান, সেখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করলাম না। ওই জায়গাটা আমি শেষ করি। শরীফ, আমার তো এই অধিকারটুকু আছে। আপনি 10 কোটি মানুষের মধ্যে একজন মানুষও যদি নায়ের পক্ষে ভোট দেয়, তার জন্য আপনি তাকে ফাঁসি দেবেন? তার জন্য আপনি তাকে দেশ থেকে বের করে দিবেন? তার জন্য তাকে আপনি হুমকি দেবেন? তো এই যে হুমকির যে জায়গাটা, আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তার এখানে ইন্টারফেয়ার করা দরকার, তার বলা দরকার, যেহেতু আয়োজনটি তারা করেছেন। নির্বাচন কমিশন তো অলরেডি সরাসরি হ্যাঁ ভোটের পক্ষেই ক্যাম্পেইন করছে। আমি তো সেই জায়গাটাই দেখছি। মানে এখানে খেলার যিনি রেফারি যিনি, তিনি ইতিমধ্যেই একটা রায় দিয়ে দিয়েছেন। সুতরাং ফলাফলটা কি হবে এটা আমরা জানি, কিন্তু আর্টিফিশিয়ালিও তো মাঝে মধ্যে আপনাকে কতগুলো অভিনয় করতে হয়, সেই জায়গাটা আপনি রাখছেন না। অনেক ধন্যবাদ। রূপালী বাংলাদেশে একটা শিরোনাম হয়েছে, আপনাকে শিরোনামটা পড়ে শোনাই আরেকবার। জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ, কেউ কথা রাখেনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ন্যূনতম 5% নারী প্রার্থী রাখার কথা, জামায়াত সহ 30 রাজনৈতিক দল দেয়নি নারী প্রার্থী। এবং গতকাল আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। জুলাই আসলে এটি এখন বাজারের খুব দামি একটি পণ্য। তাই ওসমান হাদির অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা বক্তব্য খুব আলোচিত, এবং সেটি হচ্ছে যে জুলাই যোদ্ধার নামে বা জুলাই চেতনার নামে বিভিন্ন হাটে ঘাটে মাঠে ফেরি করে বাড়ানো হচ্ছে। আপনি গত পরশুদিন দেখলাম সিলেটের একটা উপজেলায়, সেখানে জুলাই যোদ্ধারা জুলাই অভ্যুত্থানের সময় একটা মামলা করেছে, 3 শতাধিক হচ্ছে নাম না জানা আসামি। আচ্ছা, তো একটা উপজেলা পর্যায়ে কি এমন ঘটনা ঘটেছিল যাতে 3 শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আপনি আসামি করেছেন? এই আসামি, মামলা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি আমরা জানি। শেষ জায়গাটায় এসে যেটা দেখা গেল, জুলাই যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছিল সেই পরিবর্তনটা আমরা নষ্ট করেছি। যথার্থই এই শিরোনামটা করেছে, এটি নিয়ে আমি গত 2-3 দিন ধরে কথা বলছি বিভিন্ন জায়গায়। আমরা আসলে জুলাইয়ের যে সনদটা, এটিকে ব্যবহার করছি আমাদের প্রত্যেকের দলীয় স্বার্থে। এবং একটা ওয়াজ শুনেছিলাম একবার যে মরা মুরগির পুরোটাই হারাম। কেউ একজন বলছে যে না, মরা মুরগির বা ওই চোরাই মুরগির পুরোটাই হারাম, এখান থেকে ওই যে ডানা পাকনা কলিজা আলাদা করার কিছু নেই। আপনি যে অঙ্গীকারগুলো করেছেন, অঙ্গীকারগুলো কিভাবে বাস্তবায়ন করতে চান, যতটুকু আপনার প্রয়োজন। আপনি যদি জুলাইয়ের পক্ষে দাঁড়িয়ে যে দলগুলোর কথা বলেছে যথার্থ, আপনি নারী ইস্যুতে বাংলাদেশের জনগোষ্ঠীর ভোটারের অর্ধেকের বেশি নারী, এই জুলাই অভ্যুত্থানে গুরুত্বই দিলেন না। এই গণ অভ্যুত্থানে তাদের যে রোল, সেটিকে আপনি গুরুত্ব দিলেন না। এবং আপনি অঙ্গীকার করলেন জুলাই সনদে যে আমরা 5% নমিনেশন দিব, এখানে এসে আপনি একজনও নমিনেশন দিচ্ছেন না। কিন্তু যে জামাতের কথা বলেছে, জামাত তো জুলাই সনদ এবং গণভোট নিয়ে সব থেকে ভোকাল, সব থেকে সোচ্চার। কিন্তু সে যখন দেখছে যে এর ভেতর থেকে তার রাজনীতি একটু হলেও বিতর্কের মধ্যে পড়বে,
তখন সে কাউকেই নমিনেশন দিল না, একজন সংখ্যালঘুকে দিয়েছে খুলনা একে। যে সেটা বলছে বারবার তারা বলছে, কারণ হলো যে এটাকে আপনি যদি শোপিস হিসাবে ব্যবহার করেন, ক্যাশ করেন। এই যে কয়েকদিন আগে, আমি গত পরশুদিন জামাতের একজন নেতা আমার সঙ্গে একটা টেলিভিশনে ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে গত নভেম্বর মাসে আমেরিকার একটা প্রতিনিধি দল যখন আপনাদের অফিসে যায়, তখন নারী নেত্রীদেরকে পাশে বসিয়ে আপনারা তাদের সাথে বৈঠক করেছিলেন এবং দেখিয়েছিলেন যে আপনারা একটা ইনক্লুসিভ সোসাইটি আপনারা গড়তে চান, কিন্তু ভোটের সময় কেন না আপনি কিন্তু তাদেরকে কোনো নমিনেশন দিচ্ছেন না। অথচ আপনাদের অনেক বড় বড় নেত্রী আছে। এর আগের যে নির্বাচনগুলোতে আপনারা সংরক্ষিত আসনে যখন সুযোগ পেয়েছেন, আপনারা নারীদেরকে এমপি বানিয়েছেন না? তাহলে সরাসরি নির্বাচন, যার সাথে অসুবিধাটা কোথায়? যার সাথে জুলাইয়ের অঙ্গীকার আছে, তার অর্থ হলো জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের প্রতিশ্রুতি, আমার যতটুকু সুবিধা দরকার অতটুকুই ব্যবহার করব। শরীফ, একেবারে শেষের দিকে অনুষ্ঠানে আমরা একটি আলোচনা খুবই জরুরি দরকার হয়। যেমন ধরেন, উত্তরায় যে গতকাল অগ্নিকাণ্ডটি ঘটল, মানে দুর্ঘটনা বলে কয়ে আসে না, কিন্তু পরিস্থিতি যা বলে, আমরা কি এর থেকে কোনো শিক্ষা নেই আদৌ? যেমন ধরেন, এই বাড়িটির ছাদে তালা বন্ধ থাকে, এরকম বড় বড় ঘটনা ঘটলে সবাই ছাদে উঠার বা নিরাপদে আশ্রয় যাওয়ার চেষ্টা করে। এখন হয়তো আমরা অনেক অনেক কথা বলবো, কিন্তু নগরীর এই বাড়িগুলো, ভাড়া বাড়িওয়ালা বাড়িগুলো খুব কি নিরাপদ? আমাদের পুরো শহরটাই হচ্ছে অনিরাপদ, পুরো দেশটাই অনিরাপদ। এটাকে নিরাপদ করার জন্য আপনি একেবারে ওভারনাইট আপনি সবকিছু করে ফেলতে পারবেন না, কিন্তু আপনার শুরুটা করতে হবে। আমাদের এখানে যে দুর্ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনার পর আমাদেরকে আমরা তৎপর হয়ে উঠি, কিন্তু তার থেকে কোনো ধরনের কোনো শিক্ষা গ্রহণ করি না। আপনি এই বছরের মধ্যে দেখেন কতগুলো বড় বড় অগ্নি দুর্ঘটনার ঘটলো। ওই যে মাইলস্টোন কলেজ, তারপরে মিরপুরের একটা আলোচনা তো শেষ হয়ে গেছে। মিরপুরে 10-15 জন মানুষ একেবারে ছাই হয়ে গেল, তাদেরকে খুঁজেই পাওয়া গেল না। আমাদের বাসাবাড়িতে যে কতটা অনিরাপদ, এই যে গ্যাসের লাইনটা দিয়ে আমরা যে রান্নার কাজে ব্যবহার করি, এটি যে কতটা ভয়ঙ্কর একটা বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এবং খেয়াল করে দেখবেন, আমাদের প্রায় সবার বাসাতে বছরের পর বছর চলে যাচ্ছে, এই লাইনগুলো প্রপারলি সার্ভিসটা দিচ্ছে কিনা, সেখানে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো পরীক্ষা করার কোনো ব্যবস্থা কি বা আয়োজন কি আমাদের এখানে আছে? আমাদের রাষ্ট্র কি কখনো সেগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়? আমাদের যে অথরিটিগুলো আছে, এই অথরিটিগুলো কিন্তু রাষ্ট্রের জায়গা থেকেও বড় ব্যাপার যে কথাগুলো বললেন আপনি, গ্যাস ব্যবহার করবেন কি করবেন না, কিভাবে করবেন, এটা তো যারা ব্যবহার করবে তাদেরও তো সচেতনতা। দুটো পক্ষ, জি, নাগরিক এবং অথরিটি, দায় হচ্ছে, দায়িত্ব আছে, দায় এবং দায়িত্ব আছে। একটা ভবন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, রাষ্ট্র কিন্তু হাত গুটিয়ে বসে থাকে না যে এই বিল্ডিংটা তো তোমার, ম্যানেজমেন্টের দায়িত্বটা তোমার, কারণ তার কতগুলো দায়িত্ব আছে, তিনি সেই দায়িত্বটা পালন করেছেন কিনা। যেহেতু আমি এগুলো দেখার জন্য আমি তাকে একটা পয়সা দিই, কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো আসলে এক ধরনের রেগুলার অফিসে যাওয়া এবং অফিস থেকে আসা। ঢাকা শহরের প্রচুর ভবন এটি ব্যবহারের অনুপযুক্ত, কিন্তু এই ভবনগুলো দেখার জন্য সরকারের কর্মকর্তা কর্মচারী আছে, সিটি কর্পোরেশনের লোক আছে। আপনি তাদের সাথে দেখা হয় কখন? আমি দু একটা বিল্ডিংয়ে দেখেছি মাস শেষে তারা মাসোহারা নিতে আসে, তখন বোঝা যায় যে এখানে একজন দায়িত্বপ্রাপ্ত লোক আছেন। তো আমরা কোনো না কোনো সময়, কখনো না কখনো আপনাকে এটা শুরু করতে হবে। আমরা আমাদের দায়িত্বটা যেমন পালন করব, রাষ্ট্রেরও দায়টা আছে, সেও তার দায় মেটানোর জন্য চেষ্টা করবে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, অগ্নিকাণ্ডে যে 6 জন মানুষের মৃত্যু হলো, করুণ মৃত্যু, এর দায়টা কি আমরা, সরকার, কে এড়াবে? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।